তো সব মিলিয়ে খুব একটা সহজ হবে না ভারতের জন্য, কিন্তু এট দ্য সেম টাইম ইংল্যান্ডের জন্য খুব একটা সহজ হবে না। অবভিয়াসলি এটা একটা ইন্টারন্যাশনাল এরিনা, আর তার সঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কোনো তুলনা হয় না। কিন্তু আনসুল কাম্বোজ যদি খেলায়ও আমরা খুব একটা অবাক হওয়ার কথা নয়, কারণ আমাদের ন্যাশনাল সিলেক্টার্সরা অনেক দিন ধরেই তাদের চোখ আনসুল কাম্বোজের উপরে আছে, তারা আনসুল কাম্বোজকে রেডারে রেখেছে এবং সেই জন্যই একদমই তাই, একদমই তাই। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা দেখেছি ইয়াশাসি জয়সওয়াল যেভাবে আউট হয়েছে, তো সেটা হয়তো যেভাবে আউট হয়েছেন একটা ব্যাটসম্যান তো ফর্ম পাচ্ছে না কিন্তু স্টার্ট পাচ্ছে, যেমন আমরা করুণ নায়ারের কথা বলছি। এন্ডারসন তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে ম্যানচেস্টার। আর ঠিক এই অবস্থায় সবচেয়ে একটা অদ্ভুত স্ট্যাট এটাই যে ভারতের পক্ষে ম্যানচেস্টারের শেষ সেঞ্চুরি করা ব্যাটারের নাম সচিন তেন্ডুলকর। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দেবায়ন মুখার্জি। দেবায়ন, তোমাকে উইলার উইলে আবার স্বাগত। ধন্যবাদ পার্থদা, ধন্যবাদ। তো শুরুতে যেটা বললাম যে ভারতীয় ব্যাটার ম্যানচেস্টারে শেষ যে সেঞ্চুরিটা করেছেন সেটা সেই 1990 সালে। এটা একদিকে যেমন বলে যে সেঞ্চুরি করাটা বা রান করাটা এখানে কতটা টাফ, অন্যদিকে এটাও ঠিক যে ভারত এখানে খুব একটা টেস্ট ম্যাচ খেলেনি এরপরে এবং সবচেয়ে বড় কথা যদি স্ট্যাটস দেখা যাবে যে রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণদের মতো ব্যাটাররা ম্যানচেস্টারে টেস্ট খেলারই সুযোগ পায়। ভারত খুব কম টেস্ট খেলেছে সাম্প্রতিক অতীতে। এইখান থেকে তোমার কি মনে হয় সিরিজ লেভেল করার বিষয় ম্যানচেস্টারে তুমি কতটা আশাবাদী? পার্থদা, যেমনটা আপনি বললেন যে ম্যানচেস্টার, যেটাকে আমরা বলি যে হ্যাপি হান্টিং গ্রাউন্ড, সেটা ভারতের পক্ষে সবসময় সেটা হয়নি ভারতের জন্য, যে ম্যানচেস্টারে ভারত খুব একটা সাফল্যের মুখ দেখেছে সেরকম নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ম্যানচেস্টারে খেলাটা ইজি নয়, ম্যানচেস্টারের কন্ডিশন। আর এইবারও আমি যা বললাম, ম্যানচেস্টারে বৃষ্টির পূর্বাভাস আছে, অনেকটাই বৃষ্টির মধ্যে হয়তো টেস্ট ম্যাচটা হবে। আমার খুব সম্ভবত ভুল না করলে আপাতত যে ফোরকাস্ট আছে, প্রথম দুদিনে লাইট রেন, ফিফথ ডেটে একটা বৃষ্টির পূর্বাভাস। তো সব মিলিয়ে খুব একটা সহজ হবে না ভারতের জন্য, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইংল্যান্ডের জন্য খুব একটা সহজ হবে না, কারণ ভারতের বোলিং ইউনিট আমার মনে হয় স্ট্রং, বিকজ জসপ্রীত বুমরা এই টেস্টটা খেলবেন। জসপ্রীত বুমরা বলে দিয়েছেন, জসপ্রীত বুমরা মানে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কালকে সিরাজ প্রেস কনফারেন্সে বলেছে যে জসপ্রীত বুমরা এই টেস্টটা খেলবে। তো সেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ ইংল্যান্ডের। জসপ্রীত বুমরা শুধু ইংল্যান্ডের ব্যাটিং কেন, জসপ্রীত বুমরা বিশ্বের যে কোনো ব্যাটিংকে সমস্যায় ফেলতে পারে, এবং যদি বোলিং ফ্রেন্ডলি কন্ডিশনস পায়, ওভারহেড কন্ডিশনস, অ্যান্ড যদি উইকেট থেকে সাহায্য পায়, তাহলে জসপ্রীত বুমরা কতটা ডেডলি আর কতটা লিথাল হতে পারে সেটা আমরা সবাই জানি। তো এটা ঠিক যে ভারতের পক্ষেও অতটা সহজ হবে না ম্যানচেস্টারে সাফল্যের মুখ দেখা, কিন্তু ইংল্যান্ডের জন্য যে খুব সহজ হবে তাও কিন্তু নয়। তবে জসপ্রীত বুমরা যেমন খেলবেন এবং অ্যাকচুয়ালি মানে পরিস্থিতি অনুযায়ী খেলাটা অবশ্যম্ভাবী ছিল, মানে বরং না খেললেই হয়তো অনেকটা বেশি অবাক হতাম। কিন্তু পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে আকাশদীপ অলমোস্ট পাওয়া যাচ্ছে না, যদিও সেটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, কিন্তু কালকে যেরকম নেট সেশনে তাকে দেখা গেছে বা যেরকম ভাবে তার মুভমেন্ট দেখা গেছে, তাতে করে এটুকু বলে দেওয়া যায় যে তিনি ম্যানচেস্টার টেস্টে নেই। অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি নেই, ফলে একটা একদম নিউ সেট আপ অফ বোলিং অ্যাটাক নিয়ে তোমাকে প্রায় নামতে হবে। এটা আনসুল কাম্বোজের ডেবিউ হোক অথবা তুমি আবার প্রসেনজিৎ কৃষ্ণকে ব্যাক করা হোক, সেটাই হোক না কেন, সঙ্গে টার্গেট করতেও হয়তো ফেরাতে হবে। তো সব মিলে তোমার মনে হয় যে ভারতীয় বোলিং অ্যাটাক থেকে যথেষ্ট অভিজ্ঞ আমি বলবো না, মানে যথেষ্ট ক্ষমতা সম্পন্ন হবে ইংল্যান্ডের 20টা উইকেট তুলে নেওয়ার জন্য এখানে? আকাশদীপ যদি না খেলেন তাহলে আমাদের কাছে অপশন হচ্ছে আইদার প্রসিদ্ধ কৃষ্ণা বা আনসুল কাম্বোজ। আনসুল কাম্বোজ যে খেললে আনসুল কাম্বোজের অভিষেক হবে, আনসুল কাম্বোজের ডেবিউ হবে ম্যানচেস্টার টেস্টে যদি উনি খেলেন। ভারতের বোলিং অ্যাটাক উইথ বুমরা আমার মনে হয় অনেকটাই স্ট্রং হয়ে যায়, যদিও বুমরা ছাড়াও আমরা
আমরা যেই আকাশদীপ যেভাবে বোলিং করেছিল সেই টেস্টে আমরা খুবই ভালো খেলেছিলাম। তো আমরা বুমরাকে সাথে নিয়ে অনেক বেশি স্ট্রং ভারতীয় বোলিং অ্যাটাক এবং বুমরার মেন্টরশিপে আমাদের সিরাজও এখন এর আগের টেস্টে যেভাবে বল করেছে সিরাজও আস্তে আস্তে ছন্দে ফিরছে। প্রসিদ্ধ কৃষ্ণা বা আঞ্চুল কাম্বোজ যদি আকাশদীপকে পাওয়া গেলে অনেকটাই ভালো, কারণ আকাশদীপ সিম মুভমেন্টটা পায় ভালো এবং আমার মনে হয় ম্যানচেস্টারে সিম মুভমেন্ট পাওয়া যাবে, তো সেই হিসেবে আকাশদীপকে পেলে আমাদের অনেকটাই সুবিধা হবে। কিন্তু একটা ফিট আকাশদীপ, আনফিট বা মোটামুটি ফিট মানে 100% নয়, তার থেকে ভালো মনে হয় আমরা আকাশদীপকে বিশ্রাম দিয়ে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে খেলানোই ঠিক সিদ্ধান্ত হবে। প্রসিদ্ধ কৃষ্ণা খুব একটা ভালো বোলিং করেননি। প্রসিদ্ধ কৃষ্ণাকে আমি যা পড়ছিলাম প্রসিদ্ধ কৃষ্ণাকে অনেকটা শর্ট স্পেলসে শর্ট লেন্থ বল করতে বলা হয়েছিল টিম ম্যানেজমেন্ট থেকে, যার জন্য প্রসিদ্ধ কৃষ্ণা অনেক রানও খায়। প্রসিদ্ধ কৃষ্ণা বোধহয় প্রথম টেস্টে 2 উইকেট পেয়েছিলেন, তারপরে সেকেন্ড টেস্টে অতটা ভালো বোলিং করেননি, তো অতটা ধারাবাহিক বোলিং প্রসিদ্ধ কৃষ্ণা করেননি। আঞ্চুল কাম্বোজ, যেটা বিভিন্ন জায়গায় পড়লাম, যেটা শুনলাম আঞ্চুল এইখানে আমি একটুখানি অ্যাড করে দিতে চাই। সেটা হচ্ছে গতকাল আমরা যখন ম্যানচেস্টার থেকে রিপোর্টিং করছিলাম, আমাদের সঙ্গে ছিলেন যখন সন্দীপন ব্যানার্জি। তো আমরা কিন্তু এটা জানতে পারি সন্দীপনের থেকে যে কালকে নেটে যখন ভারতীয় বোলাররা বল করেছে সেখানে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণকে যথেষ্ট ভালো বোলিং করতে দেখা গেছে। যথেষ্ট ভালো বোলিং উনি কিন্তু কালকে নেটে করেছে। মানে বোধহয় আমরা অনেকেই হয়তো ভাবছি যে কন্ডিশন অনুযায়ী কনসুল কাম্বোজকে খেলানো উচিত। এট দ্য সেম টাইম এটাও মাথায় রাখা উচিত যে প্রসিদ্ধ কৃষ্ণ কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে। এবং আমিও যেটা পড়লাম ম্যানচেস্টার থেকে যে আঞ্চুল কাম্বোজও কালকে নেটসে স্পেশালি ঋষভ পান্থ অনেকটা সময় বল করেছেন এবং আঞ্চুল কাম্বোজের বলটা ভেতরের দিকে এসছে, মানে ইন সুইং ডেলিভারিজ কিছু আঞ্চুল কাম্বোজ ঋষভ পান্থকে করেছেন এবং কাম্বোজ ছন্দেই লেগেছেন। কিন্তু আঞ্চুল কাম্বোজের একটা ব্যাপার আছে, আঞ্চুল কাম্বোজ যতটুকু খেলা আমরা আঞ্চুল কাম্বোজের দেখেছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে, আঞ্চুল কাম্বোজ কিন্তু মানে উইকেট থেকে বেশি সিম পায়, মানে হি গেটস মোর পারচেজ ফ্রম দ্য উইকেট। অবভিয়াসলি এটা একটা ইন্টারন্যাশনাল এরিনা, আর তার সঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেটের কোনো তুলনা হয় না। কিন্তু আঞ্চুল কাম্বোজ যদি খেলায়ও আমরা খুব একটা অবাক হওয়ার কথা নয়, কারণ আমাদের ন্যাশনাল সিলেক্টার্সরা অনেক দিন ধরেই তাদের চোখ আঞ্চুল কাম্বোজের উপরে আছে, তারা আঞ্চুল কাম্বোজকে রেডারে রেখেছে এবং সেই জন্যই যে মুহূর্তে আকাশদীপ ডাউটফুল হয়ে গেছে, আঞ্চুল কাম্বোজকে ইংল্যান্ডে আনা হয়েছে। এবং তুমি যদি মনে করে দেখো ইংল্যান্ড লায়ন্স এর এগেনস্টে যখন অফিসিয়াল টেস্ট গুলো হচ্ছিল ভারতীয় এরাও খেলছিল, সেখানেও কিন্তু কনসুল কাম্বোজের দুটো ম্যাচেই যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে। একেবারেই তাই। অন্যদিকে আমি এবার একটুখানি অন্যদিকে যদি দেখি, তোমার কি মনে হয় যে ইন্ডিয়ান টিমের কম্বিনেশনটা কি হওয়া উচিত? মানে যেহেতু দুটো কোর্ট চেঞ্জ করতে হচ্ছে এবং তার সঙ্গে যে কন্ডিশন রয়েছে, কালকে অব্দি যে উইকেট দেখা গেছে যথেষ্ট ড্যাম্প উইকেট, এবং লাস্ট কয়েকদিন ম্যানচেস্টারে যথেষ্ট বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টির একটা ত্রুটি আছে বলাই যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মধ্যে টিম কম্বিনেশনটা কেমন হওয়া উচিত বলে মনে হয়? টিম কম্বিনেশন আমার মনে হচ্ছে যে দেখুন, আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে হয়তো একজন স্পিনিং অপশন কমিয়ে যদি ফোর্থ পেসার অপশন আমরা আনতে চাই, তাহলে হয়তো শার্দুলকে ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো হতে পারে। আমি জানি ওয়াশিংটন সুন্দর দেখো দেখো সেটা শার্দুল সম্ভবত নীতিশ রেড্ডির জায়গায় ঢুকবেন। মানে সেটাই, সেটা আরো বেশি হয়তো obvious, কারণ একদিকে আমাদের মাথায় রাখতে হচ্ছে নীতিশ রেড্ডিও নেই। আমি জানি না দুটো স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা কতটা ম্যানচেস্টারের উইকেটে হেল্পফুল হবে দুটো স্পিনার খেলানো। আমার ইংল্যান্ড আহ, ইংল্যান্ড শোয়েব বাশিরের জায়গায় লিয়াম ডসনকে নিয়ে এসছে। লিয়াম ডসন ওদের একজন রেকগনাইজড স্পিনার হতে চলেছেন উইথ দি অপশন অফ জো রুট, যে মাঝে মাঝে পার্ট টাইম স্পিন করেন। ভারত, আমার মনে হয় ওয়াশিংটন সুন্দর খুব ভালো খেলেছেন লর্ডস টেস্টে, স্পেশালি সেকেন্ড ইনিংসে উনি যেভাবে বল করেছেন, তিনটে ইম্পর্টেন্ট উইকেট নিয়েছেন। কিন্তু এই এই কন্ডিশনকে মাথায় রেখে আমি নট শিওর ওয়াশিংটন সুন্দর খেলবেন কিনা। তাছাড়া কম্বিনেশনে আমি ঋষভ পান্তের স্পেট
ঋষভ পান্ত তো উইকেট কিপিংও করেছেন কালকে। তো যেটা নিয়ে আমাদের কিছুটা ডাউট ছিল যে ঋষভ পান্ত কতটা উইকেট কিপিং করতে পারবেন ঋষভ পান্তের লর্ডস টেস্টে আবুলে ইনজুরির পর। কিন্তু ঋষভ পান্ত যেটা আমরা বললাম কালকে উইকেট কিপিং করেছেন। ঋষভ পান্ত ব্যাটিংয়েও যথেষ্ট ছন্দে দেখা গেছেন প্র্যাকটিসে। তো ঋষভ পান্ত খেলবেন। ঋষভ পান্ত আশা করা যায় উইকেট কিপিংও করবেন। সো সেখানে ধ্রুব জুরেলের খেলার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া খুব একটা চেঞ্জ আমি দেখছি না। জাসপ্রীত বুমরাও খেলছেন, মোহাম্মদ সিরাজ খেলছেন বোলিংয়ে। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা আমার যেটা প্রশ্ন তোমাকে স্পেসিফিক, তুমি কাকে চাও? সেটা হচ্ছে আহ, আমি পেস বোলিং ডিপার্টমেন্টে যে চেঞ্জটা হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। নীতিশ কুমার রেড্ডির জায়গায় ধরে নেওয়া হচ্ছে শার্দুল ঠাকুর তুলবেন। তুমি বলছো যে দুটো স্পিনারে যাওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরের তো খেলবেন, বা সেটাই স্বাভাবিক বলে মনে হয়। তুমি ওয়াশিংটন সুন্দরের জায়গায় কাকে দেখতে চাও? ওয়াশিংটন সুন্দরের জায়গায় আমরা যদি প্রথম থেকে দল নিয়ে আলোচনা করি, আমার প্রথম ৪ জন এ কোনো চেঞ্জ নেই। আমি আমার আমি ব্যাটিং না, অর্ডার নিয়ে প্রথম পাঁচজনের হয়তো চেঞ্জ নেই। হয়তো সাই সুদর্শন খেলতে পারে বলে আমার মনে হয়। সাই সুদর্শন খেলতে পারে, করুণ নায়ার। ইনফ্যাক্ট কালকে যে প্র্যাকটিস সেশন, কালকে যে নেট সেশনটা হয়েছে, এটা তোমায় জানিয়ে রাখি, সেখানে কিন্তু সাই সুদর্শনকে গালিতে, মানে যে স্লিপ কর্ডন এবং গালি বানিয়ে যে একটা মক ড্রিল করা হয়, সেখানে কিন্তু সাই সুদর্শনকে গালিতে দেখা গেছে। বিকজ ওই ফিল্ডিং পজিশনটায় আমরা নীতিশ রেড্ডিকে ফিল্ডিং রেখেছিলাম। তো নীতিশ রেড্ডির জায়গায় হ্যাঁ, মানে নীতিশের দিকে কিন্তু, কারণ নীতিশ রেড্ডি অবভিয়াসলি ছিলেন না, এবং গালিতে কিন্তু, এবং জয়সওয়ালকেও কিছুটা সময় দেখা গেছে যে স্লিপে পিট করতে। হ্যাঁ, তো এই কম্বিনেশন গুলো কিন্তু ট্রাই করেছে, মানে টিম ইন্ডিয়ার তরফ থেকে ট্রাই করা হয়েছে, হ্যাঁ। তো সেখানে সাই সুদর্শনকে গালিতে পিট করতে তো হবে। সাই সুদর্শন আমার মনে হয় সাই সুদর্শন খেলবেন এই টেস্টটা কম্বিনেশনে। আ এবং সাই সুদর্শন যদি দেখা হয় তাহলে সাই সুদর্শন যদি খেলে আ নাম্বার 3 পজিশনে হয়তো উনি ব্যাট করবেন। করুণ নায়ার স্টার্টস পেয়েছেন। করুণ নায়ার আ কিন্তু সেগুলোকে কনভার্ট করতে পারেননি। তো আমি আমি খুব অবাক হব না যদি করুণ নায়ারকে ড্রপ করা হয় 4th টেস্ট। সেটা যদি হয় তাহলে সাই সুদর্শন বরুণাকে ছয় ছয় ড্রপ করা হয়, মানে ছয় পাঠানো। করুণ নায়ারকে যদি নাম্বার 3 থেকে ড্রপ করে করুণ নায়ার যদি ৬ তে ব্যাট করে। আ সাই সুদর্শন নাম্বার 3, 4 গিল, 5th ঋষভ পান্ত। ৬ তে যদি করুণ নায়ার ব্যাট করে তারপরে রবীন্দ্র জাদেজা। এগেইন রবীন্দ্র জাদেজাকে আমরা নাম্বার 7 এ দেখছি। আ সেটাই। তো তারপরে আমাদের বোলার্সরা হচ্ছেন কারণ আ ওয়াশিংটন সুন্দর একটা ব্যাটিং কভার ডেফিনিটলি এড করে। কিন্তু ওই যে যেটা আমি বললাম আমার মনে হয় তবে হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই সেকেন্ড স্পিনারে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা অবশ্যই একটা সেই বিষয়। এবং তার সঙ্গে এটা ভুলে গেলে চলবে না যে যদি অনসুল কম্বোজকে ভারত খেলায়, টিম ইন্ডিয়া খেলায়, সেক্ষেত্রে কিন্তু অনসুল কম্বোজেরও ব্যাটের হাতটা খুব একটা খারাপ নয়। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট তুমি যদি দেখো যে প্রসিদ্ধ কৃষ্ণ বা মোহাম্মদ সিরাজ একটা হিরোইক ইনিংস বলা যায় ইন টার্মস অফ বল খেলেছেন লর্ডসে, কিন্তু যদি ব্যাটিং দক্ষতা হিসেবে দেখা হয়, অনসুল কম্বোজ কিন্তু ব্যাট করতে পারেন। অবশ্যই, অবশ্যই তাই। তো এই কম্বিনেশনটা হতে পারে। তো সেখানে তো আমি আর কোনো অপশন আর কেউ টিমে ঢোকার সম্ভাবনা এই মুহূর্তে দেখছি না। আমরা যেহেতু স্পিন নিয়েও অত কথা বলছি না যে এখানে স্পিনার্স খেলাবে তার জন্য কুলদীপ আমার মনে হয় না কুলদীপ দলে এই 4th টেস্টের জন্য ঢুকবে বলে। আ না, কুলদীপের যেখানে খেলার সুযোগ ছিল, সেই সুযোগটা, সেই সেই জায়গাটা আমরা অলরেডি খেলাইনি না, তাকে। না। তো এখন এই ম্যানচেস্টারের যা কন্ডিশন, যা উইকেট, যা ওয়েদার ফোরকাস্ট, তাতে কুলদীপের খেলার জায়গা নেই, বলাটাই বেটার। এবং সেকেন্ড স্পিনারে যাওয়াটাও বোঝে খানিকটা মানে যুক্তি, হ্যাঁ, যদি আমরা আগামীকাল দেখতে পাই যে সেকেন্ড স্পিনার রয়েছে টিমে, সেটা খানিকটা মানে যুক্তিহীন বলেও হ্যাঁ, হয়তো হ্যাঁ, মনে সেটা হবে। একটা আবার এবং আমি কিন্তু সেই অপশনটাও রুল আউট করছি না। আমরা এখানে একরকম আলোচনা করছি, কালকে হয়তো দেখলাম যে ওয়াশিংটন সুন্দর খেলছে। তো সেগুলো তো আগে থেকে কিছু বলা যায় না। কিন্তু হুম। যেমন উইকেট আর যেমন প্রিপারেশনস আমরা দেখছি সেই অনুযায়ী মনে হয় যে শার্দুল একজন 4th পেসারের অপশনে আসবেন। অ্যান্ড আরেকজনকে নিয়েও আমরা একেবারেই আ কথা বলি না কিন্তু অনেকদিন বেশ কিছুদিনের আগের ট্যুরেও ইন্ডিয়ান টিমের সঙ্গে ছিলেন। সেটা হচ্ছে আমাদের বাংলারই আ খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরন।
অভিমন্যু ঈশ্বরন এইবারও আমার মনে হয় না একটা টেস্টও চান্স পাবেন বলে। তো সেটা আনফরচুনেট। অভিমন্যু ঈশ্বরন তারপর তুমি অবশ্যই অভিমন্যু আমি মনে করি যে তার টেস্ট দলে সুযোগ পাওয়া উচিত, তিনি খেলুক। তারপর তিনি ব্যর্থ হলেন কি সফল হলেন সেটা তো পরবর্তী আলোচনা। কিন্তু তুমি যদি এই পার্সপেক্টিভে চিন্তা করো, আমরা ঠিক অভিমন্যু ডোমেস্টিক ক্রিকেটে প্রচুর রান করেছেন। এট দ্য সেম টাইম এটা মাথায় রাখতে হবে, তোমার টিমে একটা জুনিয়র বসে রয়েছে যাকে তুমি টিমে জায়গা দিতে পারছো না, যে প্লেয়ারটা ইংল্যান্ডে গিয়ে যখন প্র্যাকটিস ম্যাচ গুলো হয় সেখানে কিন্তু প্রতিটা ইনিংসে রান করছে। এটা কিন্তু এট দ্য সেম টাইম আমি যদি দেখি যে অভিমন্যু সরণ যেটা করতে পারেন, অভিমন্যু সরণ যদি যে দুটো ম্যাচ খেলার তিনি সুযোগ পেয়েছিলেন, চারটে ইনিংস একটা সেঞ্চুরি করতে পারতেন। অনেক বেশি টার্মে কথা বলা যেত, অনেক বেশি টার্মে মানে তার দলে ঢোকার দাবিটা অনেক বেশি হতো। তো সেখানে তিনি সেটা পারেননি, এটা কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। এবং চুপ জুড়ে তুমি কি করে বলো, মানে মানে তুমি বল না, মানে আমি কি করে বলবো বা তুমি কি করে বলবে যে ধ্রুব জুড়েকে জায়গা না দিয়ে আগে অভিনন্দন মিশনকে জায়গা দাও, পারফর্ম ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ড রাইভালসের এগেনস্টে সেই প্লেয়ারটাকে বসে থাকতে হচ্ছে। হুম, হুম, হুম। ডেফিনিটলি তাই। সেটাও একটা ডেফিনিটলি। এবং কালকে কিন্তু মানে যখন ম্যানচেস্টারের টেস্ট শুরু হবে, ম্যানচেস্টারের টেস্ট শুরু হয়ে কিন্তু এবার যশস্বী জয়সওয়ালকে অনেকটা ভালো পারফর্ম করতে হবে। আমি জানি যশস্বী জয়সওয়াল ফার্স্ট টেস্টে ভালো খেলেছেন, যশস্বী জয়সওয়ালের কি পোটেনশিয়াল আমরা সবাই জানি। কিন্তু জয়সওয়াল যেভাবে লর্ডস টেস্টে খেলেছেন, জয়সওয়াল কিন্তু অতটা রেকলেস হলে একেবারেই হবে না। যা উইকেট হতে চলেছে এবং যা ওভারহেড কন্ডিশনস আমাদের মোস্টলি হয়তো ম্যানচেস্টারে আমরা ওভারকাস্ট কন্ডিশনস পাবো। সেই কন্ডিশনসে কিন্তু জফরা আর্চার, বেন স্টোকস, ইভেন ব্রাইডেন কার্স যথেষ্ট চ্যালেঞ্জ পোজ করবে আমাদের ব্যাটার্সদের জন্য। তো সেখানে আমার মনে হয় যশস্বী জয়সওয়ালকে ব্যাটিংটা আরেকটু বেশি মনোযোগ দিয়ে করতে হবে। করতে হবে, সেন্সেবল ব্যাটিং ব্যাটিং করতে হবে এবং তাকে ধারাবাহিকতাটা দেখাতে এবং হবে। মানে ওই এক সিরিজে যেটা অস্ট্রেলিয়াতেও হয়েছিল, পার্থে একটা বড় সেঞ্চুরি, তারপর দুটো গোটা দুই সাব সেঞ্চুরি ছাড়া কিছু নেই পাঁচটা টেস্টের সিরিজে। তো বড় সিরিজের ক্ষেত্রে একটা টেস্টে সেঞ্চুরি করে দিলাম মানে আমার হয়ে গেল, এটা কিন্তু এটার বাইরে বোঝে যশোরের বেরোনোর সময় হয়েছে। মানে তাকে ধারাবাহিক হতে হবে, টিম তার কাছে কিন্তু ধারাবাহিকভাবে রান এক্সপেক্ট হ্যাঁ, করে। এবং তার থেকেও বড় মানে অন্তত পাঁচটা টেস্টের সিরিজে তোমাকে তিনটে টেস্টে রান করতে একদমই হবে। তাই, একদমই তাই। এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমরা দেখেছি যশস্বী জয়সওয়াল যেভাবে আউট হয়েছে, তো সেটা হয়তো ঠিক। যেভাবে আউট হয়েছেন একটা ব্যাটসম্যান তো ফর্ম পাচ্ছে না কিন্তু স্টার্ট পাচ্ছে। যেমন আমরা করুণ নায়ারের কথা বলছি। করুণ নায়ারের অবভিয়াসলি সেই জায়গায় গিয়ে করুণ নায়ার স্টার্ট পাচ্ছে কিন্তু করুণ নায়ার কটা ভালো শটও খেলেছেন। কিন্তু সেইভাবে সেগুলোকে কনভার্ট করতে পারেনি। ঠিক। কিন্তু যশস্বী জয়সওয়াল যেভাবে আউট হয়েছে, যশস্বী জয়সওয়ালের বোধহয় আরেকটু আ আরেকটু ধৈর্য ধরে ব্যাটিংটা করা উচিত। আরেকটু মনোযোগ দিয়ে ব্যাটিংটা করা উচিত এবং উনি যখন ব্যাটিং ওপেন করতে নামছেন, ওনার উল্টো দিকে রাহুলের মতন ব্যাটসম্যান আছেন। একদম একটা কপি বুক বেস্ট ঠিক। ব্যাটসম্যান আছেন। উনি ভালো ছন্দেও খেলছেন এবং এত এক্সপেরিয়েন্সড ব্যাটার আছেন। যশস্বী জয়সওয়ালের যদি কখনো একটু গাইডেন্স দরকার হয়, উল্টো দিকে রাহুল আছেন। ঠিক। অবশ্যই আরেকটু সময় দেওয়া উচিত মনে হয় ক্রিকেটার, এবং আরেকটু বেটার ওয়েতে খেলা উচিত অবশ্যই। তবে একদম শেষ প্রশ্ন তোমাকে করবো যে তুমি আবার সেই ফিরে যাচ্ছি প্রথমে, তুমি এখান থেকে সিরিজটা 2-2 হওয়ার বিষয়ে কতটা আশাবাদী? এই মুহূর্তে দাঁড়িয়ে তো আহ যেটা একটা জিনিস আমার যেটা দৃঢ় বিশ্বাস সেটা হচ্ছে এই টেস্টে ফলাফল হবেই। এই টেস্টে রেজাল্ট হবেই। এই টেস্টে ড্র তো হবে না। আর যদি না যদি না বৃষ্টি বৃষ্টি খুব বড় যদি না ঝামেলা হয়। বৃষ্টি যদি না বৃষ্টি খুব বেশি ইন্টারাপ্ট করে, সেটার সম্ভাবনাও কিন্তু আছে। সেটার সম্ভাবনাও কিন্তু আছে। কিন্তু যদি আমরা খেলা পুরো ৫ দিন পাই, এই খেলা কিন্তু ৫ দিন নাও যেতে পারে এবং এবং এই ঠিক। খেলার একটা ঠিক। রেজাল্ট হবে। তাহলে যদি না মাঝে বৃষ্টি আসে। ইন্ডিয়ার আ আমি আমি একটা জিনিস আমার ব্যক্তিগত মতামত, আমার ব্যক্তিগত কারণ এটা আমার সঙ্গে হয়তো অনেকে এগ্রি করবে। সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা যতক্ষণ দলে আছেন, ততক্ষণ ইন্ডিয়ার জেতার সুযোগ আমি সবসময় দেখি। যদিও আমরা আগের দিনই কথা বলছিলাম, একটা স্ট্যাটিস্টিক আছে জাসপ্রীত বুমরা খেললে ইন্ডিয়া অতটা জিততে পারে না। আমি সেগুলোকে সেই স্ট্যাটিস্টিক্সকে অতটা গুরুত্ব আমি দিই না। কারণ জাসপ্রীত বুমরার মানের বোলার যখন দলে থাকেন এবং রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজা এই দুজন যখন ভারতের দলে আছেন, আমি ভারত যে ফাইট ব্যাক করবে না সেটা নিয়ে আমার সেটা সেটা ভারত এই টেস্টটা জিততেই পারে। আমাদের কিছু ব্যাটসম্যানও ফর্মে আছে। রাহুল একটা যথেষ্ট একটা সলিড ব্যাটার। আমরা
বোধহয় কেএল রাহুলের খেলা দেখে কেএল রাহুল বেশ অনেকদিন খেলছেন, কিন্তু কেএল রাহুল মনে হচ্ছে এখন, এগেন ইট মাইট বি টু আর্লি টু সে, কিন্তু কেএল রাহুল যেই ধারাবাহিকতাটা দেখাচ্ছেন, একটা বিশ্বাসযোগ্যতার জায়গায় যাচ্ছেন যে অ্যাটলিস্ট একজন একটা এন্ডে ওপেন করে ব্যাটিংটা ধরে রাখতে পারবে। তো ওই একটা জায়গা। এবং টপ অর্ডারকে একটু ভালো ব্যাট করতে হবে। টপ অর্ডার সিমিং উইকেট। শুভমান গিল একটা অসাধারণ ডাবল সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তারপরে যখনই উইকেটে একটু সিম থাকছে, উইকেট ইজ ডুইং সামথিং, তখন বোধহয় শুভমান গিলকে আরেকটু বেটার ব্যাটিং করতে হবে। তো আমাদের টপ অর্ডার যদি ক্লিক করে, রবীন্দ্র জাদেজা অ্যান্ড বুমরা দুজনেই যদি তাদের বেস্টটা মাঠে আনে, তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার চান্স আছে। কারণ ইংল্যান্ডের কিন্তু ব্যাটিং, বা ইংল্যান্ড যে একটা অসাধারণ ক্রিকেট খেলছে, 2-1 ইংল্যান্ড 2-1 লিড নিয়েছে। কিন্তু ইংল্যান্ড একটা অসাধারণ ক্রিকেট খেলে 2-1 লিড নিয়েছে কি? একেবারেই নয়। তো না, তাই জন্য নিজেদের ঘরে বরং বেটার ক্রিকেটটা ওরা ইন্ডিয়ান খেলেছে। একদম, একদম। সবচেয়ে ভালো ক্রিকেটটা এখনো অব্দি ইন্ডিয়াই খেলেছেন। এবং তাই জন্য নিজেদের ঘরের মাটিতে যে ইংল্যান্ডের চান্স অনেকটা বেশি আমি বলব না। খুব ক্লিশেড শোনালেও আমি বলব এটা 50-50। এবং ইন্ডিয়া হ্যাজ এভরিথিং টু প্লে ফর। ইন্ডিয়া 2-1 পিছিয়ে আছে। এটা জিতে ইন্ডিয়া ফাইনাল টেস্টে একটা 2-2 করে যাবে। তো ইন্ডিয়া হ্যাজ এভরিথিং টু প্লে ফর। এবং ইন্ডিয়া এগেন জাসপ্রীত বুমরা আছে। তাই জন্য আমাদের সবার ভরসা আছে। আমাদের সবার এই বিশ্বাস আছে যে ভারত 2-2 করতে পারে ম্যানচেস্টারে। ঠিক, একদম। এবং ব্যাটিং নিয়ে তুমি যেহেতু একটা কথা বললে, আমি একটা কথা বলে জাস্ট অনুষ্ঠানটা শেষ করছি। সেটা হচ্ছে, এটা বোধহয় সময় হয়েছে এবারে যেই খেলুন না কেন 3 নম্বর ব্যাটিং পজিশনটা থেকে একটু রান আসা উচিত। বাকি সমস্ত ব্যাটিং পজিশন কিন্তু যথেষ্ট পারফর্ম করেছে থ্রু আউট দ্য সিরিজ। আমি 3 নম্বর ব্যাটিং পজিশন থেকেও খুব ডিফারেন্ট রান এক্সপেক্ট করছি এই টেস্ট অ্যাড্রেসে। একদম। অনেক অনেক ধন্যবাদ এবারে। আবার ম্যাচ শেষে তোমার সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ পার্থদা।